একে তো জ্যাম, তবু রঙ্গন সর্বোচ্চ চেষ্টা করেছে তাড়াতাড়ি আসার। চিত্রলেখা মুখোমুখি বসলো সে। চিত্রলেখা মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। শুভ্র রংটা বড্ড মানায় রঙ্গনকে। ছেলেটা কি জানে সৃষ্টিকর্তা তাকে কতটা মুগ্ধতা সৃষ্টিকারী করেছেন? রঙ্গনের কপাল বেয়ে ঘাম ঝরছে। নিঃশ্বাসের ক্রমশ ওঠানামার মাঝখানে চিত্রলেখা তার এক হাত রঙ্গনের হাতের উপর রাখলো। রঙ্গনের মনে হলো সে বোধ হয় ছোটখাটো একটা বৈদ্যুতিক শক খেলো। চিত্রলেখার দিকে তাকানোর মতো অবস্থায় নেই সে। নিজেকে প্রচন্ড অস্থির লাগছে তার। পরবর্তী ধাক্কাটা বেশ জোরে সোরে লাগলো চিত্রলেখার বলা বাক্যটাতে। আমি সারা জীবন তোমাকে তুমি বলে ডাকতে চাই রঙ্গন। বাক্যটুকু রঙ্গনের কর্ণকুহরে প্রবেশ করতে দেরি হলো, তবে রঙ্গনের স্পন্দন থেমে যেতে সময় লাগলো না। মাথা ঘোরাচ্ছে তার। এই বোধ হয় সে পড়ে যাবে। রঙ্গন অনুভব করলো চিত্রলেখা ব্যতীত সবকিছু ঝাপসা হয়ে আসছে। স্যার, কি অর্ডার করবেন আপনারা? ওয়েটারের কথায় ঘোর কাটল রঙ্গনের। চিত্রলেখার ঘরে সে মোহিত ছিল এতক্ষণ। পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্ষণিকের মুহূর্তটা সে উপভোগ করছিল এতক্ষণ। রঙ্গনের এখন এই ক্যাফের চার দেওয়ালে থাকতে ইচ্ছে করছে না। 2 কাপ কফি, তবে 1 টাইম মগে দিয়েন ভাইয়া। সরি স্যার, তাহলে আপনাদের কফি কাউন্টার থেকে নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। রঙ্গনের চোখের ঔজ্জ্বল্য বলে দিচ্ছে সে কতটা অস্থির হয়ে পড়েছে। নিজেকে শান্ত করার কোনো সঠিক পদ্ধতি যেন সে খুঁজেই পাচ্ছে না। তুমি বসো, আমি কফি আনছি। চিত্রলেখা উত্তর দেওয়ার অবকাশ পেল না। রঙ্গন তড়িৎ গতিতে কাউন্টারের দিকে এগোলো। চিত্রলেখা রঙ্গনের কীর্তিকলাপে হাসছে। এতটা অস্থির রঙ্গনকে কখনো কি দেখেছিল সে? কাউন্টারে এসেও রঙ্গনের অস্থিরতা কমলো না। বারবার নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করছে সে। স্যার, এনি প্রবলেম? না না, 2 কাপ হট কফি প্লিজ। নাম কি লিখবো স্যার? একটাতে রঙন আর আরেকটাতে রঙনা লেখো। 2 কাপ কফি নিয়ে বিল পে করে রঙ্গন চিত্রলেখার মুখোমুখি বসলো। চিত্রলেখা মগের উপর রঙ্গনা লেখাটা খেয়াল করে মুচকি হাসলো। বাইরে হাঁটতে হাঁটতে কফি খাই আমরা। হ্যাঁ চলুন। চিত্রলেখা রঙ্গনের উচ্ছ্বাস দেখে কেবল মুগ্ধ হচ্ছে। তার বলা একটি বাক্য ছেলেটা এতটা অস্থির হয়ে উঠবে সে ভাবেইনি। চিত্রলেখা, তোমার একটা কথায়ও আমি এতটা অস্থির হইনি। আমি অস্থির হয়েছি তোমার চোখের চাহনিতে। আপনি কি করে বুঝলেন আমি এটাই ভেবেছি? আমি উত্তর দিব না, তুমি আপনি করে বলেছো। আচ্ছা সরি, তুমি কি করে বুঝলে আমি এটাই ভেবেছি? তোমার মুখের হাসি বলে দিয়েছে। তোমাকে একটা কথা বলা হয়নি রঙনা। রঙ্গনা ডাক্তার শুনে খানিকটা শিউরে উঠল চিত্রলেখা। উষ্ণ এক মধুর হাওয়া যেন তার কানের কাছে এসে স্পর্শ করলো। কি কথা? মামা হসপিটালে আছে। গতকাল কে যেন তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। ও আচ্ছা। রঙ্গন ভাবলে শিরভাবে বলল কথাটুকু। চিত্রলেখা হাসলো। এই কেউ একজনটাকে তা বুঝতে তার সময় লাগেনি। রঙ্গনকে কি বলা উচিত তার এই কথায়? একটা কথা কি জানো রঙ্গন, আমি অন্যদের মতো বলবো না তুমি কখনো মারামারি করো না, ঝামেলায় জড়িও না। আমি চাইবো তুমি প্রতিদিন করো। নওশাদ নামক লোকটার প্রাপ্য শাস্তি সে পেয়েছে। আমি কখনোই তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলবো না সে তোমার মামা হয়। তার সাথে এমন করা অনুচিত। তুমি বড্ড আলাদা রঙনা। সব সময় এমন থেকো আর আমার পাশে থেকো। চিত্রলেখা মুগ্ধ দৃষ্টিতে রঙ্গনের দিকে তাকিয়ে তার এক হাত নিজের এক হাত দিয়ে আঁকড়ে ধরল। রঙ্গনের মনে হলো সে বোধহয় ক্ষণিকের জন্য থেমে গেল। এই মুহূর্তটা কি কোনোভাবে থামানো যায়? রঙ্গনের মাথায় সে চিন্তা ভর করলো। সুবাহা, আমি ঠিক করেছি আঙ্কেল হাসপাতালে থাকা অবধি আমরা রাজশাহীতে থাকবো এবং সব গুছিয়ে নিব। আঙ্কেল সুস্থ হয়ে ফিরলে আঙ্কেল আন্টিকে আমাদের সাথে নিয়ে যাব। আচ্ছা, আমাদের বিয়ের কথাটা লিখাকে জানালে হতো না একবার? জানাও, অসুবিধা নেই তো। তবে আন্টি যেহেতু বিয়ে হয়ে যাওয়ার পর বলতে বলেছে, আন্টিকে এটা জানানোর প্রয়োজন নেই যে তুমি লেখাকে ডেকেছো আজ। আচ্ছা থ্যাঙ্কস, কিন্তু তুমি আমাকে তুমি করে ডাকছো কেন ভাইয়া? তুই যাতে ভাইয়া না ডাকিস সেজন্য। আর ঘন্টা দেড়েক পর বিয়ে, আর তুই আমাকে ভাইয়া ডাকতেছিস? শোভা মুখ টিপে হাসলো। রেহানা সুলতানা হাসপাতালে আছেন। শোভার বাবার শরীরটা আগের চেয়ে একটু ভালো।
বিয়ের দৃশ্যটুকু যেন ফোনের স্ক্রিনে হলেও তিনি দেখতে পারেন, তাই শুভার মা হাসপাতালে আছেন। শুভা চিত্রলেখার সাথে কথা বলার জন্য ফোন হাতে নিল। সিয়াম নিজেকে সামলানোর চেষ্টা করছে এই মুহূর্তে। যত যাই হোক, চিত্রলেখার সামনে নিজের পূর্ব অনুভূতির বিন্দুমাত্র প্রকাশ করতে চায় না সে। শুভার সাথে নিজের নতুন জীবনের সূচনা লগ্নে প্রাক্তন অনুভূতিগুলো নিয়ে নাড়াচাড়া করা শোভা পায় না। রাস্তার একপাশে ব্রিজের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল রঙ্গন আর চিত্রলেখা। আচমকা চিত্রলেখার ফোন বেজে উঠল। চিত্রলেখা ধ্যান ভাঙলেও রঙ্গন বেমালুম চিত্রলেখার দিকেই তাকিয়ে রইল। চিত্রলেখা ফোন রিসিভ করলো। শুভা, আঙ্কেল সুস্থ আছেন? হ্যাঁ শোন, রাগ করিস না, একটা খুব সিরিয়াস কথা আছে। বল। না, ফোনে না, তুই 8 ঘন্টার মধ্যেই আমার বাড়িতে আয়। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আমি ঠিক আছি, তুই প্লিজ আয়। খট করে কলটা কেটে দিল শুভা। চিত্রলেখার কপালে চিন্তার ভাঁজ পড়ল। চিন্তিত মুখে রঙ্গনের দিকে তাকাতেই দেখলো রঙ্গন ফোনে কিছু একটা করছে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকানোর পর বুঝলো রঙ্গন তার ছবি তুলছে। বুঝতে পেরে দু হাতে মুখ লুকালো সে। আরে ছবিটা সুন্দর আসছে, এটা আমার সিক্রেট ফোল্ডারে থাকবে। আচ্ছা শোনো, শুভা ডেকেছে আমাকে, আমার যেতে হবে একটু। তাছাড়া এখন 2:30 বাজে, তুমিও বাসায় যাও। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি রিক্সা করে। আমি যেতে পারবো তো? প্রথম প্রেমের পর প্রথম রিক্সায় ওঠার দিনটা একই হোক, একটু প্রোডাক্টিভ তো হতে দাও। রঙ্গনের ছেলে মানুষের মতো আবদারে চিত্রলেখার মুখে হাসি ফুটল। আজ একদিন এসে যতটা খুশি হয়েছে তা কি সে এত বছরের জীবনে কখনো হতে পেরেছিল? প্রথম প্রেমের অনুভূতি কি এমনই হয়? রঙ্গন রিক্সা ডাকলো। চিত্রলেখা সাবধানে রিক্সায় বসলো। রঙ্গন আগের মতোই কিছু দূরত্ব বজায় রেখে বসলো। চিত্রলেখা এখন তার প্রেমিকা, তবুও সে চিত্রলেখার কমফোর্ট জোনের খেয়াল রাখতে চায়। সে তো প্রেমিক হওয়ার আগে চিত্রলেখার প্রিয় বন্ধু হয়ে থাকতে চায় সবটা সময়। রঙ্গন, আপনার বোধহয় বাড়িতে ফেরা উচিত ছিল। আপনি? সব সময় তুমি বললে তুমি শুনতে আর ভালো লাগবে না। কে বলেছে তোমাকে? তোমার মুখে তুমি শব্দটা আমি জনম ভর শুনলেও বিরক্ত হব না, বুঝেছো রঙ্গনা? বুঝলাম। অহম কেমন আছে? তোমার সাথে দেখা করতে চেয়েছিল, কবে নিয়ে আসবো বলো? আজকে যেহেতু দেখা হলো, এর সপ্তাহে আমার বেশি বেরোনো ঠিক হবে না। সামনের সপ্তাহে দেখা করি। মানে 1 সপ্তাহ তুমি দেখা করবে না? আমি ঢাকা ফিরে গেলে মিস করবা দেখে? দূরত্ব বাড়লে ভালোবাসা কমে? আমার ভালোবাসা তোমার ফিজিক্সের নিউক্লিয়াসের আকর্ষণ বলের মতো না যে দূরত্ব বাড়লেই কমে যাবে। আমার ভালোবাসা 3টে সূত্রে সীমাবদ্ধ না, আমার ভালোবাসা সাহিত্যের মতো বিস্তর। আপনার নিজেরই তো সাবজেক্ট ফিজিক্স। বলে জিভ কাটলো চিত্রলেখা। মুখ ফুসকে বলে ফেলেছে। এবার নিশ্চিত রঙ্গন জেরা করবে। সে কিভাবে জানলো? তো তুমি স্টক করতে আমাকে? না, স্টক না, ঠিক একদিন দেখেছিলাম আর কি। বুঝেছি ম্যাম। চিত্রলেখা লজ্জা পেল। এভাবে ধরা না পড়লেও তো পারতো। বেশি কথা বলা এজন্যই উচিত না। সুফার বাড়ির গলিতে এসে রঙ্গন নেমে ভাড়া মিটিয়ে দিল। চিত্রলেখার দিকে বিদায় নিল চোখে চোখে। রঙ্গনের চোখে বিদায়ের বিষাদটা বোধ হয় আজ একটু বেশিই দেখলো চিত্রলেখা। সুফার বাড়ির সামনে রিক্সা থামলো। চিত্রলেখা নেমে কলিং বেল বাজাচ্ছে। ভেতর থেকে কারো সারা শব্দ নেই। দরজাটা খোলো তো ভাইয়া বলা লাগবে না, খুলতেছি, রেডি হ তুই। সিয়াম চাইছিল না দরজা খুলতে, তবে আজ হোক কিংবা কাল মুখোমুখি তো হতেই হবে। সিয়াম যত তাড়াতাড়ি চিত্রলেখাকে স্বাভাবিক নিতে পারবে ততটাই ভালো তার জন্য। দরজা খুলল সে। সিয়ামকে পাঞ্জাবি পরা দেখে চিত্রলেখা খানিকটা হতবম্ব হলো। এভাবে বর সেজেছে কেন সে? প্রশ্নটা মাথায় করলেও বলতে সংকোচ বোধ হলো। বাড়ির ভেতরে প্রবেশ করতেই সোফা ছুটে এলো। সোফাকে দেখে চিত্রলেখার বিস্ময় আরো বাড়ল। কোনো এক সময় আমি তোমায় ভালোবেসেছিলাম চিত্রলেখা, তবে তা একতরফা ভালোবাসাটা আমি আড়ালেই রেখেছি সব সময়। কিন্তু মনের গহীনে তোমায় আর স্থান দিব না আমি। আজ এই একটা শোয়ের সাথে সাথে তোমার প্রতি আমার যে অনুভূতি ছিল তাও আমি দাফন করলাম। কথাগুলো মনে মনে আওড়ে কাবিননামায় স্বাক্ষর করলো সিয়াম। এখন থেকে সুভাই তার জন্য হালাল। অন্য সকল অনুভূতিকে সে আর স্থান দিতে চায় না মনে। অন্তত চিত্রলেখার প্রতি নিজের অনুভূতিগুলোকে তো নয়। সে অনুভূতির কথা সুভা জানবে আর না চিত্রলেখা। বিয়ে সম্পন্ন হতে হতে 4:30 বাজলো। চিত্রলেখার প্রতিটা মুহূর্তে সুভার পাশে দাঁড়িয়েছে।
সুভার চাহনিতে বুঝে শেষে সিয়ামকে সুভা একটু হলেও পছন্দ করে। বিয়ের সমস্ত দৃশ্য সুভার বাবা ভিডিও কলে দেখলেন, তার চোখ বেয়ে অনবরত জল পড়ল। মেয়েটাকে তিনি অনেক শিক্ষিত করে তবে বিয়ে দিতে চেয়েছিলেন, তবে সিয়ামের ওপর তার পূর্ণ বিশ্বাস আছে। বিয়ে ভালোভাবে সম্পন্ন হলেও চিত্রলেখার জন্য ভালোই বিপদ হলো। হোস্টেলে টাইমের আগে না ঢুকতে পারলে তো আর ঢুকতেই দিবে না। এখন রিকশায় গেলেও অনেক সময় লেগে যাবে। চিত্রলেখা গেল সুভার কাছে বিদায় নিতে। সুভা শোন, রাগ করিস না, আমার ফিরতে হবে। তোরা কাল চলে যাওয়ার আগে আমি এসে দেখা করে যাব। কাল তো আমরা ভোরে চলে যাব রে, তুই থাক আজ আমার কাছে। হোস্টেল থেকে বাড়িতে কল করবে, তাহলে ঝামেলা হবে রে। তাছাড়া আবার আসলে দেখা তো হবেই। নিজের খেয়াল রাখিস। তুই একা এখন রিক্সাতে গেলে সময় মতন পৌঁছাতে পারবি? তার চেয়ে ভাইয়া তোকে বাইকে করে রেখে আসুক। গাধার বাচ্চা, বর হয় তোর, ভাইয়া ডাকতেছিস তাকে? তাছাড়া আজ তোদের বিয়ে হয়েছে, আজকে তোরা সময় কাটা, আমি যেতে পারবো। তোকে রেখে আসতে ওনার 10 মিনিট লাগবে, তুই চুপচাপ ওনার সাথে যা। চিত্রলেখার কোনো কথাই শুনল না সুভা। সিয়াম তখন মাত্র বসেছিল। সুভা তার মুখোমুখি দাঁড়ালো। লিখাকে একটু রেখে আসো তো, বাইকে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। তাও ভালো ভাইয়া ডাকুনি। আচ্ছা সমস্যা নেই, রেখে আসছি, তুমি অপেক্ষা করো, আমি রেখেই আসবো, ভয় করবে না তো? আজব বাচ্চা নাকি আমি? বাচ্চাই। সিয়াম হাসতে হাসতে উঠে চলে গেল। চিত্রলেখার মুখোমুখি না হতে চেয়েও বারবার মুখোমুখি হওয়ার ব্যাপারটা বিব্রতকর হলেও কিছুই করার নেই তার। মানবিকতার খাতিরে হলেও সে চিত্রলেখাকে একা ছাড়তে পারে না। সিয়াম বাইক স্টার্ট করলো। চিত্রলেখা খানিকটা দূরত্ব রেখেই বসলো। চিত্রলেখার হোস্টেলের সামনে এসে বাইক থামালো সিয়াম। অনেক কথা জমা থাকলেও তার কখনোই বলা হবে না চিত্রলেখাকে, সে চায়ও না বলতে। তবে চিত্রলেখা বিদায় বেলা একটা কথাই বলল সিয়ামকে। ভাইয়া, সুভার খেয়াল রেখো। ও অনেক পাগলাটে স্বভাবের, তবে ওর মতো ভালো তোমায় কখনো কেউ বাসবে না। আর হ্যাঁ, ও কান্নাকাটি করলে আমার সাথে দেখা করাতে নিয়ে এসো, কেমন? অবশ্যই, তুই নিজের খেয়াল রাখিস, মন দিয়ে পড়াশোনা কর। আর আমি সুবাহার টিসির জন্য বলেছিলাম কলেজে, বললো সামনের সপ্তাহে দিবে। টিসির ব্যাপারটা তুই নিয়ে স্ক্যান করে পাঠাস আমাকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা এখন যা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অপর্ণা কি করবে বুঝে উঠতে পারছে না। মায়ের বুদ্ধিটা ভালোই, তবে যথেষ্ট রিস্কে। তাছাড়া নওশাদ লোকটার ভরসা নেই। চিত্রলেখাকে তুলে নিয়ে গিয়ে উল্টাপাল্টা কিছু করে যদি বলে আর বিয়ে করবে না, তখন ওই বোঝা নিজের গাড়ি বইতে হবে। অপর্ণাই মতলবটা বাদ দিল। অন্য কোনোভাবে আগে অর্ণবকে রাজি করানোর চেষ্টা করতে হবে। সে রাজি না হলে তখন এটা ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যাবে। আজ সন্ধে হয়ে এসেছে। অপর্ণা ঠিক করলো আগামীকাল বাচ্চাদের নিয়ে ফিরবে। অর্ণবকে জানানোর জন্য কল করলো সে, কিন্তু অর্ণবের ফোন ক্রমাগত ওয়েটিং পেয়ে অপর্ণার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল। রাগে জেদে ফোনটা বিছানার উপর ঢিল দিয়ে ছুড়ল সে। বন্ধুর সাথে দীর্ঘক্ষণ কথা শেষ করে খানিকটা স্বস্তি পেল অর্ণব। ব্যবসার লস নিয়ে আলাপ করছিল, এর মধ্যে বন্ধু নয়ন বেশ ভালো একটা বুদ্ধি দিল। অল্প কিছু টাকা তার বন্ধুর কোম্পানিতে ইনভেস্ট করলে সে অনেক প্রফিট দিতে পারবে। অর্ণবের বেশ বিশ্বস্ত বন্ধু নয়ন। অর্ণব দুশ্চিন্তা করলো না। অবশেষে বোধ হয় একটা সমস্যার সমাধান হতে চলল। ফোনের মিসড কল লিস্টে অপর্ণার নম্বর দেখে ভ্রু কুচকালো অর্ণব। অপর্ণা এতক্ষণ ধরে কল করছিল তাকে, এখন কল ব্যাক করলে কি যুদ্ধ বাঁধাবে কি জানে। তবুও অর্ণব কল ব্যাক করলো। কোন প্রেমিকার সাথে এতক্ষণ আলাপ করলে? মেয়ে নিশ্চয়ই। আমি কাল ফিরব, আর তোমার আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। বলে খট করে কল কাটলো অপর্ণা। অর্ণবের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। চিত্রলেখার একটা ব্যবস্থা হয়ে গেলে তার আর চিন্তা থাকে না। আগে শুধু চিত্রলেখা ঘাড়ের উপর বসে খেত, এখন অনিকও। টাকা জমানোর জায়গায় নেই আর। কোন দিন সে থালা নিয়ে রাস্তায় বসতে হয়। নানান ভাবনা চিন্তা করতে করতে টিভি অন করলো সে। রাতে সবে 8টা, অথচ চিত্রলেখার ঘুম পাচ্ছে। বই হাতে নিলেই এখন তার ঘুম ধরে। চিত্রলেখার ইদানিং না পড়ার রোগ ধরেছে, মোটেও পড়তে ইচ্ছা করে না। এরই মধ্যে আবার ফোন মেসেজের শব্দে ফেসে উঠল। ব্যাস, পড়াশোনার রসাতলে। ফোন হাতে নিয়ে মেসেজটা চেক করতে লাগলো সে। রঙ্গনের মেসেজ। তুমি দেখিয়াও দেখলা না, তুমি শুনিয়াও শুনলা না,
জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। ফায়ার ব্রিগেড ডাকো। তুমি সেই ফায়ার ব্রিগেড? এখন আগুন নেভাতে তুমি আসবা না, আমি আগুন সমেত যাব? পড়তে থাকো। ফায়ার ব্রিগেড এখন পড়াশোনায় ব্যস্ত। সরি, পড়ো তুমি। ঘুমানোর আগে আমাকে জানিও। সরি বলা লাগবে না, এমনিতেও পড়াশোনা হচ্ছে না আমার, মনোযোগেই বসতেছে না, বই হাতে নিলেই ঘুম ধরে। এটার একটা সলিউশন আমার কাছে আছে, কতটা ইফেক্টিভ হবে তা জানি না। কি? শোনো, যখন ঘুম ধরবে তখন ওই সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারের খুব টাফ কোনো থিওরি বা ম্যাথ করার চেষ্টা করবে। এতে লাভ? আমরা যখন অল্প বিস্তর জানা জিনিস পড়তে যাই তখন স্বভাবতই ঘুম ধরে, তবে কোনো টাফ কিছু সামনে আসলে আমাদের ব্রেন আরও অ্যাক্টিভ হয়। সবার ক্ষেত্রে আবশ্যক না এটা। আমার মতো অলস আবার টাফ প্রবলেম দেখেই ঘুমিয়ে যায়। এজন্যই পাবলিকে হয়নি। এই 2 বছর খুব গুরুত্বপূর্ণ। আমি এরপর থেকে খুব বুঝে শুনে তোমার সাথে কথা বলার চেষ্টা করব। এখন সময় নষ্ট করা একদম উচিত না তোমার। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি পড়া শেষ করে ঠিক 2 ঘন্টা পর নক দিচ্ছি। আচ্ছা, আমি অপেক্ষা করব। চিত্রলেখা ফোন রেখে পড়ায় মনোযোগ দিল। বেশ কিছুদিন ধরেই পড়া ঠিক মতো হচ্ছে না। আর যে করেই হোক মনোযোগ রাখতে হবে। রঙ্গনের বুদ্ধিতে কাজ হলো। টাফ একটা থিওরি বুঝতে গিয়ে 2 ঘন্টার জায়গায় আরো 3 ঘন্টা পেরিয়েছে, খেয়ালই হলো না চিত্রলেখার। ঘড়ির দিকে তাকাতেই মনে পড়লো সে রঙ্গনকে অপেক্ষা করতে বলেছিল। চট জলদি ফোন হাতে নিল সে। রঙ্গন, ঘুমিয়ে পড়েছো? রিপ্লাই আশা করলো না চিত্রলেখা। 2 ঘন্টা পেরিয়ে 3 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ নিশ্চিত রঙ্গন ঘুমিয়ে পড়েছে না ব্যস্ত। চিত্রলেখাকে অবাক করে দিয়ে 1.5 মিনিটের মাথায় রঙ্গনের রিপ্লাই আসলো। ভালোই মনোযোগ বসেছে বুঝলাম। এখন 11টা বেজে গেছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আপনি খেয়েছেন? তুমি আপনি মিক্সড করে বলার অভ্যেসটা যাবে না। আমি খাবো এখন, তুমি খেয়ে ঘুমাও। শুভরাত্রি। শুভরাত্রি। চিত্রলেখা কল রেখে সোজা ঘুমিয়ে পড়লো। খেতে ইচ্ছে করছে না তার। সোফার ওখানে খেয়েছিল, তাতেই পেট ভরেছে। রঙ্গনের সাথে আজকের কাটানো দিনটা বরাবরই মানসাপটে ভেসে উঠছে তার। চোখ বন্ধ করলেই রঙ্গনের হাত ধরার মুহূর্তটা তার চোখের পাতায় ভেসে উঠছে। অস্বস্তি অথবা ভালো লাগা কোনো একটা অনুভূতি তাকে ক্ষণে ক্ষণে পীড়িত করছে। রাত 12টা বাজতে মিনিট 10 বাকি। কালো রঙা হুডিতে আবৃত ছেলেটা দারোয়ানকে ভালো মতো পর্যবেক্ষণ করলো। গার্লস হোস্টেলের দারোয়ান, অথচ 12টা বাজার আগেই ঘুম। একে দিয়ে কিচ্ছু হবে না ভাবতে ভাবতে ছেলেটা খুব সাবধানে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করলো। কোনো রকম শব্দ না করে নীরবে এগোতে লাগলো তার প্রিয়সীর ঘরের দিকে। চিত্রলেখা এবং সঞ্চারী মাথা নিচু করে প্রিন্সিপাল ম্যামের সামনে দাঁড়িয়ে আছে। অহনা বাড়িতে চলে যাওয়া সে আপাতত নিরাপদে আছে। প্রিন্সিপাল আঞ্জুমান নাহার দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। চিত্রলেখার চোখে মুখে ভয়ের ছাপ। তিনি চিত্রলেখাকে বাইরে যেতে বললেন। চিত্রলেখা দ্রুত পায়ে বাইরে গিয়ে দাঁড়ালো। ভয়ে তার হাত পা ক্রমাগত কাঁপছে। গতকাল রাতে তাদের রুমে কোনো একটা ছেলে ঢুকেছিল। চিত্রলেখা তখন গভীর ঘুমে। আচমকা দারোয়ানের চেঁচামেচি শুনে সে এবং সঞ্চারী বাইরে গিয়ে দেখলো দারোয়ান একটা ছেলেকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে, কিন্তু বেশিক্ষণ ধরে থাকতে পারলো না। ছেলেটা এক দৌড়ে দেওয়াল টপকে অপর পাশে চলে গেল। দারোয়ান নাকি দেখেছে ছেলেটা তাদের ঘর থেকে বেরিয়েছে। হোস্টেল ইনচার্জ বিষয়টা প্রিন্সিপাল ম্যামকে জানিয়েছেন। চিত্রলেখা বুঝে উঠতে পারছে না ছেলেটা রঙ্গন কিনা। গত রাত থেকেই রঙ্গনের নম্বর বন্ধ। এই ঘটনার পর থেকে চিত্রলেখা বেশ কয়েকবার রঙ্গনের নম্বরে কল দিয়েছে। চিত্রলেখা না চাইলেও তার মুখে ভয় ফুটে উঠেছে। যদি ছেলেটা রঙ্গন হয়ে থাকে তবে চিত্রলেখার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। সঞ্চারী, গতকাল রাতে কি ঘটেছিল? ম্যাম, আমি ঘুমিয়ে পড়ছিলাম। দারোয়ান চাচার চিৎকারে ঘুম ভেঙেছে। আমি ওটার পর লেখাকে দরজার কাছে দাঁড়াতে দেখে ওর কাছে যাই। বারান্দায় এসে দুজন দেখি দারোয়ান চাচার হাত থেকে একটা ছেলে দৌড়ে পালালো। তোমার কি মনে হয় লেখা ছেলেটাকে চিনতো? হয়তো ম্যাম, আগেও একটা ছেলে লেখার জন্য হোস্টেলের সামনে দাঁড়িয়েছিল রাতে। তাছাড়া গতকালকে ওকে একটা ছেলে নামিয়ে দিয়ে গেছে ম্যাম। আচ্ছা, তুমি যাও, আমি লেখার সাথে কথা বলবো। সঞ্চারী বের হয়ে চিত্রলেখার পাশে দাঁড়ালো। চিত্রলেখা তখন দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। রঙ্গনকে নিয়ে চিত্রলেখার ভয় পাওয়াটা স্বাভাবিক, তবে চিত্রলেখার মন বলছে রঙ্গন আসেনি সে রাতে। রঙ্গন আসলে অন্তত তাকে জানাতো একবার। তবে কি এসেছিল ভাবতে ভাবতে প্রিন্সিপালের কেবিন থেকে ডাক পড়লো চিত্রলেখার। চিত্রলেখা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করলো।
চিত্রলেখা, বসো। তোমার সাথে কথা বলাটা দরকার এখন। হোস্টেলের কিছু নিয়ম নীতি রয়েছে। তুমি একটা স্বনামধন্য কলেজের শিক্ষার্থী। এ ধরনের আচরণ তোমার বেলায় শোভা পায় না। কল ইউর গার্ডিয়ান রাইট নাও। ম্যাম, আমি কিছু জানি না। আমি সত্যি জানি না ছেলেটা কে এবং কোথায় থেকে এসেছিল। সেই আলাপটা আমি তোমার অভিভাবকের সাথে করব। তোমাকে যে বিকালে একটা ছেলে নামিয়ে দিয়ে গেছে, এটা নিশ্চয়ই তোমার পরিবার এখনো জানে না। একটা ছেলে তোমার জন্য হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে, তা জানে তো? ম্যাম, এসব